Hello everyone, it's me Devashish Haldar. You can call me Devashish Da as well. ওহো, আমরা তো মাইকটা না নিয়ে শুরু করে দিছি। আয় হায়, আমাকে তো আবার তাহলে ইন্ট্রোটা দিতে হবে রে। হ্যালো এভরিওয়ান, ইটস মি দেবাশিস হালদার। ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এই ক্লাসের পরে এই পিডিএফের বেশ একটা ভার হবে, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। কারণ আমরা শুধুমাত্র এমসিকিউগুলোই শিখবো না, এমসিকিউ রিলেটেড যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের ইনফরমেশান সম্ভব, সবগুলা খুব সুন্দরভাবে আমরা শিখে ফেলবো। ঠিক আছে? সো দেখি তো আসলে আপনারা কারা কারা জয়েন করতেছেন। আপনারা যারা যারা জয়েন করতেছেন তারা তারা একটু কষ্ট করে কিন্তু শেয়ার করে দিবেন। ঠিক আছে? এবং আমি আবারও বলি, আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ আমরা কিন্তু শুধুমাত্র আমাদের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলোই সলভ করব না, আমরা এমসিকিউ এর বাহিরে এমসিকিউ রিলেটেড আর কি কি আসতে পারে সেই জিনিসগুলোও কিন্তু আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে? বুঝতে পারলেন? ওকে, দেখি তো কারা কারা জয়েন করলেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু আপনাদের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন করে দেন। আর আমাকে একটা কথা একটু বলিয়েন তো, যে কে কোথা থেকে বলতেছেন। আমি আসলে যখন দেখি যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে ক্লাস নিচ্ছেন, তখন আমার কাছে আসলে মোটিভেটেড ফিল হয় যে আমিও আসলে গ্রামের ছেলে, তো গ্রাম থেকে উঠে এসে ঢাকার একটা জায়গায় দাঁড়ায়, কেন্দ্রের মতো একটা জায়গায় দাঁড়ায় আপনাদেরকে পড়াচ্ছি, আমার জ্ঞানটা শেখাতে পারতেছি, এটা আমার কাছে ভালো লাগার একটা বিষয়। তো আপনারা কে কোথা থেকে বলতেছেন এটাও একটু আমাকে জানাতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের ক্লাসটা কিন্তু খুব দ্রুতই শুরু করে দেব। ঠিক আছে? খুব দ্রুত বলতে কি, যে দেখেন আমাদের ক্লাসটা আমরা 7:30-এ শুরু করেছি। আমরা হয়তো বা এই যে এখানে 7:35 বাজলে আমাদের ক্লাসটা মানে কথা বলাটা শুরু করে দেব। ওকে? তো এর মধ্যে হচ্ছে আপনাদের যে কাজ সেটা সবাইকে একটু মেনশন করা অ্যান্ড একটু শেয়ার করে দেওয়া। আমি একটু বলি আপনাদেরকে যে আমাদের পিডিএফটা, এই যে পিডিএফ আজকে লেকচার শেষ হওয়ার পরে যে পিডিএফটা রেডি হবে, এই পিডিএফটা আপনারা কিভাবে পাবেন। আপনারা একটা কাজ করতে হবে, যে একটু আমাদের ক্লাসটা শেয়ার করে দিতে হবে, যে লাইভ চলতেছে, লাইভ চলাকালীন নিজ আইডি থেকে একটু শেয়ার করে দিতে হবে। এই শেয়ার করার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, নিয়ে ক্লাসটা শেষ হলে আমাদের পেজে দেবেন, আমাদের পেজ থেকে ইনস্ট্যান্ট আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আর আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি যে আমাদের এই ক্লাস শেষ হওয়ার পরে পিডিএফের যে ভার, ওয়েট, সেটা অনেক ভারী হবে। এটা আমি শুরু থেকে বলছি, কারণ আমরা অনেক ইনফরমেশন এর মধ্যে শিখে ফেলবো। ঠিক আছে? ওকে। সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, পিরোজপুর থেকে সাউন্ড কম। সাউন্ড কম কি বলো? দাঁড়াও, এটাকে আরও উপরে লাগাই। হুম, এবার আর সাউন্ড কম আসবে না মনে হয়। ঠিক আছে। ওকে, 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 ওকে। তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, ঠিক আছে। যারা যেখানে আসো, যারা যেখানে আসো, তারা সবাই একটু আমাকে বলো যে দাদা স্টার্ট। তারা সবাই একটু আমাকে বলো যে দাদা স্টার্ট। তোমরা স্টার্ট বললেই কিন্তু আমি স্টার্ট করে দেবো। ঠিক আছে? তোমরা স্টার্ট লিখতে লিখতে থাকো, আমি তোমাদের কমেন্ট পড়ার মাঝখানে একটা কথা জানাই রাখি। আমাদের কিন্তু একটা কি বলে, নোট শেয়ারিং কন্টেস্ট চলতেছে। ঠিক আছে? যে কন্টেস্টের রেজাল্টটা আমরা এই ওয়ার্ম আপ ক্লাস শেষ হলে আসলে দেবো, যে কার নোট কত বেশি ভালো হয়েছে। তো এই যে আমি যে আপনাদেরকে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা করে আপনারা যে নোট বানাবেন, সেই নোটটা কি করবেন, আমাদের যে নার্সিং ড্রিমার্সের গ্রুপ আছে না, সেই গ্রুপে হচ্ছে আপনারা আপলোড দেবেন। ঠিক আছে? গ্রুপে কিভাবে আপলোড দেবেন, এই যে আমি ক্লাস নিচ্ছি, আমাকে ট্যাগ করতে পারেন, বাট অবশ্যই হ্যাশট্যাগ প্রত্যাবর্তন 25 এই কথাটা একটু লেখা থাকতে হবে। কেন লেখা থাকতে হবে? যাতে পরবর্তীতে যখন আমরা খুঁজবো আপনাকে, মানে ধরেন আমরা যখন সবগুলো একসাথে অ্যানালাইসিস করতে বসবো, যে কার লেখাটা বা কার প্রেজেন্টেশনটা, কার নোটটা সব থেকে ভালো হয়েছে, তখন আমরা ওইটার মাধ্যমে খুঁজে বের করতে পারবো যে আমাদের এই নোটগুলা কারা কারা দিছে। তাহলে আমাদের হ্যাশট্যাগটা কি হবে? হ্যাশট্যাগ প্রত্যাবর্তন 25। ঠিক আছে? এই হ্যাশট্যাগটা দিলেই হচ্ছে আমরা আপনাকে খুব সহজেই খুঁজে বের করতে পারবো। তো আপনাদের কিন্তু এই নোট শেয়ারিং কন্টেস্টে অংশগ্রহণ করার
মাধ্যমে আপনাদের নিজেদের একটা নোট তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে মোটামুটি আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? আপনারা না আসলে কিছুই নিজে থেকে করেন না, এটা একটা খুব বড় সমস্যা, কিছুই করেন না নিজে থেকে। আপনাদেরকে নোট বানানোর জন্য নোট শেয়ারিং কন্টেস্ট আনতে হয়। যদিও আপনাদের মতো বয়সে আমিও অত পড়াশোনা করতাম না, করতে চাইতাম না, আসলে সারাদিন ক্রিকেট ফুটবল এসবই খেলে বেড়াতাম। তো এখন এসে আসলে এইসব কথা বলাটা কেমন আবার দেখায়। ঠিক আছে, তো দেখি আপনারা সবাই স্টার্ট লিখেছেন কিনা। এই যে স্টার্ট, স্টার্ট লিখে ফেলেছি সবাই, ভেরি গুড। আমি আপনাদের স্টার্টটা পড়েও ফেলেছি, এখন তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? তো দেখেন, আপনাদের সকলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো বারবার কিন্তু এগুলা অ্যাডমিশনে এসে থাকে, বারবার অ্যাডমিশনে আসে, ঠিক আছে? সেই বারবার অ্যাডমিশনে আসা জিনিসগুলো কী কী একটু খেয়াল করেন। দেখেন যে আপনাদেরকে প্রত্যাবর্তন 25-এর যে ওয়ার্ম আপ ক্লাস হয়েছিল, সেই ওয়ার্ম আপ ক্লাসে ফিজিক্স ক্লাসটা কে কন্ডাক্ট করেছিল, এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন জায়গায় এসেছে। এই প্রশ্নটা হচ্ছে দেবাশিস হালদার, হ্যাঁ, উত্তরটা হচ্ছে দেবাশিস হালদার হবে, হ্যাঁ। এই জিনিসগুলাই কিন্তু আসলে বেসিক, এই জিনিসগুলাই বেসিক, ওকে। আবার এটা ঘুরায় আসতে পারে যে প্রত্যাবর্তন 25-এ দেবাশিস দাদা কোন ক্লাস নিয়েছিল, তো তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে ফিজিক্স। তো এই যে জিনিস, এই যে বেসিক, এই বেসিকগুলো আমাদের ক্লাসের ক্লিয়ার থাকতে হবে কিন্তু, ওকে। আর আমার ক্ষমাটা তো চিনতেই পারতেছেন, অনেকগুলো ক্ষমা দেওয়া থাকবে, নূর ভাইয়ের ক্ষমা দেওয়া থাকবে, কাব্য ভাইয়ের ক্ষমা, সুহাস ভাইয়ের ক্ষমা, আর আমার ক্ষমা দেওয়া থাকবে। লেখা থাকবে যে এর মধ্যে সব থেকে বড় মহামানবকে, তখন কিন্তু আপনাকে আমার ক্ষমাতে ক্লিক করতে হবে, টিক দিতে হবে, না হলে কিন্তু আপনি কোনোভাবেই ওই পরীক্ষায় পাশই করতে পারবেন না। এই প্রশ্নগুলো হচ্ছে এমন যে এই প্রশ্নের একটা ভুল মানে আপনার পরীক্ষা ভুল, ঠিক আছে? সো এই যে বেসিক, এই বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই আমরা চলে যাব এমন কিছুতে যেগুলো আসলে আমাদের সেভাবে আসে না, বাট দেখলেও চলবে, ওকে। রেডি? সবাই মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আমরা কিন্তু ক্লাসের আগে একটু চিল করে নিলাম, ঠিক আছে? এবার মনোযোগ। দেখেন, শব্দের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? দেখেন এর মধ্যে যে কয়টা আছে, শব্দের তীব্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার। কি? অডিওমিটার। এখন এখানে আপনাদের আরও কিছু জানতে হবে, সেটা হচ্ছে প্রথমত সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? সবাই কমেন্টে বলেন তো কি হবে, যারা যারা আছেন কমেন্টে বলেন। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? সবাই কমেন্টে বলেন। দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম, আরেকটা প্রশ্ন হচ্ছে রক্তচাপ মাপক যন্ত্রের নাম। রক্তচাপ মাপক যন্ত্রের নাম। এই দুইটা জিনিস হচ্ছে আপনাদেরকে একটু অ্যান্সার দিতে হবে। দ্রুত একটা অ্যান্সার দিয়ে ফেলেন তো, দ্রুত অ্যান্সার দিয়ে ফেলেন তো দেখি। সাউন্ড কম, কি বলেন? সাউন্ড কম, আচ্ছা আমি দেখতেছি। চিল, আপনারা একটা এটার অ্যান্সার দিয়ে ফেলেন তো, এই দুইটা প্রশ্নের একটা অ্যান্সার দিয়ে ফেলেন। ভাই এটা একটু সাউন্ড কম মনে হচ্ছে, সবাই কমেন্ট করছে তো। আপনারা এটার অ্যান্সার দেন, আপনারা সবাই এটার অ্যান্সার দেন, আমি এর মধ্যেই সব ক্লিয়ার করে ফেলতেছি। চিল, একদম চিল। রক্তচাপ ব্যারোমিটার। আচ্ছা ঠিক আছে, এখন ওকে। সমুদ্র অডিওমিটার, আচ্ছা। সিসমোগ্রাফ অডিওমিটার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আপনাদের অ্যান্সারটা বলে দিই। দেখেন, সমুদ্রের গভীরতা মাপক যে যন্ত্র, সেইটার নাম হচ্ছে সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম হচ্ছে মূলত সোনার। কি? সোনার। এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ফ্যাদোমিটার। কি নামে ডাকা হয়? ফ্যাদোমিটার। বা আরেকটা নাম আছে এটার, সেটাকে বলা হয় সোনার, ঠিক আছে। আর রক্তচাপ, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোমিটার। স্ফিগমোমেনোমিটার। স্ফিগমোমেনোমিটার, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি এখান থেকে 3টা HW দেব। HW কাজ কি? কার কাজ কি? 3টা জিনিসের, সেটা হচ্ছে অ্যামিটার, ভোল্ট মিটার,
আর একটা হচ্ছে পটেনশিওমিটার। এই তিনটা জিনিস আসলে কে কোনটা মাপে সেই জিনিসগুলো আমাকে একটু জানানো লাগবে। প্রথমে অ্যামিটারের সাথে একটু যুক্ত করে দিই অ্যামিটার ও গ্যালভানোমিটার, কারণ দুইটার কাজই অনেকটা এক। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ, এই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনাদের কি এইচডব্লিউ। ডান। চলে এসেছি, নূর ভাইয়া কিন্তু চলে এসেছে, নূর ভাইয়া অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, সো আমরা সবাই নূর ভাইয়াকে একটু ওয়েলকাম করি। ওয়েলকাম নূর ভাইয়া। বাট এখানে আসলে আমরা আপনাকে আজকে আসলে গুনতেছি না, আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট পড়তেছি তো, ফিজিক্স। এখানে আমরা এমন কোনো সাবজেক্ট বা এমন কোনো সাবজেক্টের মানুষদেরকে গুনি না যারা আসলে কোনো নিয়মে চলে না, যাদের বেনিয়মটাই নিয়ম, বেনিয়মটাই এক্সেপশন বলে বলে যারা হচ্ছে পড়ায় দেয়, তাদেরকে আমরা আসলে এতটা পাত্তা দিই না। আসলে আমাদের সব কিছু নিয়মের অন্তর্ভুক্ত, আমরা সেভাবেই চলবো। ওকে, আমরা নিয়মের লোক আসলে। এখন দেখেন বলের মাত্রা কোনটি, আমার মুখস্থ আমি বলে রাখি, বলের মাত্রা হচ্ছে mL10⁻²। এখন কিভাবে বলের মাত্রা হচ্ছে এটা দেখেন, অনেক কিছু জানার আছে এখান থেকে। বল ইকুয়াল টু কি, বল ইকুয়াল টু ভর গুণ ত্বরণ না, ভর গুণ ত্বরণ, মানে ওই যে F ইকুয়াল টু ma আর কি, ওইটাকে বাংলায় লিখলাম ভর গুণ ত্বরণ। এখন যদি আপনি এই ত্বরণকে ভাঙেন, ত্বরণকে ভাঙলে হয় হচ্ছে বেগ বাই সরণ। আবার দেখেন এই যে ভর ভরের জায়গায় থাকলো, নিচে সরণ সরণের জায়গায় থাকলো, উপরে বেগটাকে যদি আপনি ভাঙেন তাহলে বেগ হয়ে যায় হচ্ছে সময় বাই সরণ। বেগ কি হয়ে যায়, সময় বাই সরণ। এখন এই সরণ আর এই সরণ দুইটা কি হয়ে যাবে, দুইটা তো হয়ে যাবে গুণ, দুইটা কি হয়ে যাবে, দুইটা হয়ে যাবে গুণ। তাহলে গুণ হয়ে গেলে কি হলো, ভর গুণ উপরে থাকলো সময়, নিচে থাকলো হচ্ছে সরণের স্কয়ার, সরণের স্কয়ার। ঠিক আছে, এখন আপনি হচ্ছে মাত্রাগুলো বসায় দেন। এখন দেখেন মাত্রা নির্ণয়ের জন্য আমাদের প্রধান কাজ যেটা, সেই প্রধান কাজটা হচ্ছে যে রাশিটা আছে না, যে রাশিটা বললো সেই রাশিটাকে একদম মৌলিক রাশিতে ভেঙে ফেলতে হবে। সেই রাশি কী করতে হবে, মৌলিক রাশিতে ভেঙে ফেলতে হবে। দেখেন আমি সব মৌলিক রাশিকে ভেঙে ফেলেছি। মৌলিক রাশি ভর সময় সরণ, এই তিনটার মাধ্যমে ভেঙে ফেলতে হবে। দেখেন তাহলে ভরের মাত্রা কত, ভরের মাত্রা হচ্ছে m। তারপর সময়ের মাত্রা কত, সময়ের মাত্রা এই আয় হায় 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 সি 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 বয়সের দোষে কি একটা ভুল করে ফেললাম, সি 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 সি। তোমরা তো আমার সাথে সিসি বলে দাও তো, আমার সিসি কম হয়ে যাচ্ছে। সি 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 এই সিসি একটু বলে দাও তো, সিসি কম হয়ে যাচ্ছে আমার। ত্বরণ কি, বেগ বাই সময়, ঠিক আছে না, নিচে সময় থাকলো। বেগ মানে কি, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। এইবার হচ্ছে ভর, সময় আর সময় গুণ, তাহলে ভর গুণ সরণ বাই সময়ের স্কয়ার। সি 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 তোমরা বলছো তো সিসি, সিসি বলে দাও তো একটু। এম, দেখো সরণ কি, সরণ হচ্ছে এল, সময় মানে কি টি, আর দেখো নিচে ছিল হচ্ছে স্কোয়ার, উপরে উঠলে কি হবে -2। আর যখনই আমাদের মাত্রার কথা বলে তখন আমরা এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই, তাহলে mL10⁻²। এখন সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে তোমাকে অনেক সময় বল না বলে এখানে আরেকটা কথা বলতে পারে, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। দেখো দুইটা জিনিস আছে, ভর বেগের পরিবর্তন, এইটা মানে হচ্ছে বলের ঘাত। এটা মানে কি, এটা মানে হচ্ছে বলের ঘাত। ভরবেগের পরিবর্তন এটা মানে কি, এটা মানে হচ্ছে বলের ঘাত, মাথায় থাকবে এটা। আর একটা জিনিস আছে, সেটাকে বলা হয় হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বল।
ভরবেগের পরিবর্তনের হার, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বল। তো তোমাকে যদি কখনো এখানে বলের মাত্রা না বলে বলে ভরবেগের পরিবর্তনের হারের মাত্রা কত, তাহলে কি তুমি ভয় পাবা? ভয় পাওয়ার কিছুই নেই, কারণ ভরবেগের পরিবর্তনের হার এটা মানেই হচ্ছে বল। আবার খেয়াল রেখো, ভরবেগের পরিবর্তন বলতেছে কিনা, ভরবেগের পরিবর্তন মানে কিন্তু আবার বলের ঘাত, ঠিক আছে? ঠিক আছে, নূর ভাইয়ের অসম্মান করলে তো ছি ছি পাবা। না না, ঠিক, এটা তো আমার ঠিক হয়নি। না না, আসলে মাঝে মাঝে মধ্যে আসলে সত্যি কথা বলাটা ঠিক না, এটা সঠিক। আমি নূর ভাইয়ের অসম্মান করে আসলে এই বিষয়টা লজ্জিত। ওই যে আমার তো এখন আমাদের সমন্বয়ক ভাইয়ের মতো বলতে হয় যে না, আমার এটা ভুল হয়েছে, আমার তো একটা গণক্ষমার আয়োজন করা উচিত, তাই না? নূর ভাইকে কিন্তু আমি এবার খোঁচা দিইনি, না কেমিস্ট্রিকে খোঁচা দিছি, না নূর ভাইকে খোঁচা দিছি। ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার। যে কোনো জিনিস, আমি আবারও বলছি, যে কোনো জিনিসের যদি মাত্রা চাই সেটাকে আমাদের তিনটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। ভর, স্মরণ, সময়, এই তিনটা ফরম্যাটে ভেঙে ফেললেই হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? যতক্ষণ না আসবে ততক্ষণ ভাঙতেই থাকতে হবে, ভাঙতেই থাকতে হবে, ওকে? কারণ অনেক সময় ওই 1 ঘন্টার পরীক্ষায় আপনার এই ডিরেক্ট এই জিনিসটা মনে পড়বে না, তো তখন আপনি কি করবেন? তখন এইভাবে ভেঙে করতে হবে। বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড লাগবে হয়তো সর্বোচ্চ। নিচের কোনটি তাপমাত্রার প্রতীক? তাপমাত্রার প্রতীক বলতে বোঝাইছে যে তাপমাত্রার একক, তাপমাত্রার একক। তাপমাত্রার প্রতীক মানে কি? প্রতীক মানে তো হচ্ছে টি, টি দিয়ে আমরা হচ্ছে টেম্পারেচার বুঝাই, তাই না? তো প্রতীক না, এটা হচ্ছে একক। একক দেখেন, একক হচ্ছে কেলভিন। এটা কি? কেলভিন। ডিগ্রি সেলসিয়াসও হয়, ডিগ্রি ফারেনহাইটও হয়। এর মধ্যে আমাদের বাকিগুলো একটু জেনে ফেলতে হবে। বাকিগুলো কি? সিডি। সিডি মানে কি? সিডি মানে হচ্ছে ক্যান্ডেলা। সিডিকে কি বলা হয়? ক্যান্ডেলা। আর ক্যান্ডেলা কিসের একক? দীপন তীব্রতার একক। দীপন ক্ষমতা, অথবা এটাকে বলা হয় দীপন তীব্রতা একক গেল। এরপর হচ্ছে মোল। মোল কিসের একক? মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। পদার্থের পরিমাণের একক। সুন্দর করে নোট করিয়েন কিন্তু, আপনাদের কিন্তু ওই যে ক্যাম্পেইন যেটা চলছে, নোট কন্টেস্ট ক্যাম্পেইন, সেখানে কিন্তু আপনাদেরকে জয়ী হতেই হবে, ঠিক আছে? আমরা কি দেখবো? একটা নোটকে কি দেখা হয়? নোটে দেখা হয় যে প্রেজেন্টেশনটা ওভারঅল কত সুন্দর। হতে পারে আপনার হাতে লেখা একটু খারাপ, তার মানে আপনি ফার্স্ট হতে পারবেন না এরকম না, কিন্তু আপনার প্রেজেন্টেশনটা কত সুন্দর, আপনি কত ইনফরমেশন তার মধ্যে ইনক্লুড করতে পারছেন। আসলে আমরা একটা খাতা দেখলে না বুঝি যে কে কতটা ইফোর্ট দিছে, সেই ইফোর্টটাও কিন্তু একটা গুড মেজারমেন্ট। তো ওই জায়গাগুলোকে একটু ফোকাস করেন, তাহলে ভালো হয়ে যাবে। অবশ্যই কিন্তু নোট যখন আমাদের গ্রুপে, নার্সিং ড্রিমার্স গ্রুপে শেয়ার করবেন, তখন #প্রত্যাবর্তন25 এটা লিখেন। #প্রত্যাবর্তন25 এটা লিখতেই হবে। আচ্ছা, এবার এ। এ মানে কি? এ মানে বোঝাচ্ছে হচ্ছে অ্যাম্পিয়ার। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, অ্যাম্পিয়ার মানে কি? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক। এখন দেখেন, আমরা তো আসলে এখানেই থেমে থাকার মতো লোক না। এই যে তীব্রতা যে কথাটা আছে না, এই তীব্রতা থেকে আমার আসলে একটা কিছু জিনিস মনে পড়েছে। দুইটা জিনিস আসলে মনে পড়েছে। এক, দেখেন এখানে দীপন তীব্রতার কথা বলেছে, ঠিক তেমন একটা আছে শব্দের তীব্রতা। শব্দের তীব্রতার একক, সেটা হচ্ছে কি? ডেসিবেল। এটাকে কি বলা হয়? ডেসিবেল। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে শুধু তীব্রতার একক। শুধু তীব্রতা, আই মানে ইন্টেন্সিটি যেটাকে বোঝায়, শুধু তীব্রতার একক। তীব্রতার একক হচ্ছে WB পার মিটার স্কোয়ার। এটাকে কি বলা হয়? ওয়েবার। আমি বাংলায়ও লিখে দিচ্ছি, ওয়েবার পার মিটার স্কোয়ার। বাংলায় লিখে দিছি যাতে আর কোনো সমস্যা না হয়। দেখি তো এই পর্যন্ত কার কার হয়েছে? এক বড় না দুই বড়? দেবাশিস দাদার পেট বড়। সি 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 সি, সুহাস ভাই, সি 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 সি।
আপনাকে এত সত্যি কথা কেউ বলতে বলেছে? সি সি সি, আপনি তো আমার থেকে আরো বেশি সিসি, এটা আপনি আরো কি করেন, ডিজার্ভ করেন। সবাই একটু বলে দাও তো সিসি। সুহাস ভাইকে একটু সবাই সিসি বলে দাও, সিসি বলে দাও, সি 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 সি। পড়াশোনার মধ্যে এসব সত্যি কথা বলে কেউ সি 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 সি। সূর্য ও পৃথিবীর মাঝে সরল রেখায় চাঁদ অবস্থান করলে কি হয়? চাঁদ অবস্থান করলে কি হয়? দেখেন, এই যে আমাদের হচ্ছে পৃথিবী, মনে করেন এইটা আমাদের হচ্ছে পৃথিবী, এইখানে আমাদের কি আছে? এখানে আছে আমাদের সূর্যি মামা। আমরা ছোটবেলায় সূর্য আঁকতাম না? এইভাবে সূর্যি মামা, সান। এখন সান তো ডিরেক্ট আমাদেরকে আলো দিচ্ছে, কিন্তু দেখেন সান আর পৃথিবী এই সরল রেখার মধ্যে যখন আমাদের মুন চলে আসবে, মুন, জাস্ট বোঝানোর সুবিধার্থে আঁকতেছে, এটা হচ্ছে মুন, এম, মুন চলে আসবে। তার মানে দেখেন এটা না আসলে একই সরলরেখায় অবস্থান করতেছে কিনা, এইটা আমাকে একটু কনফার্ম করেন তো। এই যে একই সরলরেখায় অবস্থান করতেছে কিনা? হ্যাঁ, তাই তো, একই সরলরেখায় তো অবস্থান করতেছে। তো সান, মুন আর পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করতেছে, তখন এই সানের জায়গা থেকে, এই সানের জায়গা থেকে এই যে রশ্মিগুলা যে আসতেছে, এইগুলা এই মুনে বাধা পায়, মুনে বাধা পায়, ঠিক আছে? বাধা পেলেও এই মুনে বাধা পাওয়ার পরে যে ছায়া, যেটা চাঁদ, যে ছায়া, চাঁদের যে ছায়া, সেই ছায়াটা পৃথিবীতে পড়ে। কারণ আলো তো ডিরেক্ট আসতে পারতেছে না, তো পৃথিবীটা একটু অন্ধকার টাইপের হয়ে যায়, একটু আলো অন্ধকার ঘনিয়ে আসে, অন্ধকারের ঘন ঘটা দেখা যায়। তো তখন মনে হয় কি যে এইখানে কেউ এসে মনে হয় এই সূর্যটাকে খেয়ে ফেলিছে, এই সূর্যটাকে খেয়ে ফেলিছে। এই জিনিসটাকে বলা হয় সূর্য গ্রহণ। এই জিনিসটাকে কি বলা হয়? সূর্য গ্রহণ, সূর্য গ্রহণ। সূর্যগ্রহণ। আচ্ছা, না চন্দ্রগ্রহণ না, চন্দ্রগ্রহণ না, চন্দ্রগ্রহণ না, সূর্যগ্রহণ, ঠিক আছে? সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ না, চন্দ্রগ্রহণ না, সূর্যগ্রহণ। ওকে, এবার আসো, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? আগেই বলে দিচ্ছি জিরো, আগেই বলে দিচ্ছি জিরো। এখন কেন জিরো সেটা একটু জানতে হবে না? মুখস্থ করলেই হবে না? মুখস্থ করলেই হবে না। দেখো কেন্দ্রমুখী বল দ্বারা, দেখো তো, ধরো কেন্দ্রমুখী বল, তার মানে এটা কিন্তু সবসময় একটা বৃত্তাকার পথে ঘুরবে, বৃত্তাকার। এটা দেখো এইভাবে, এটাকে উলম্ব তল বলে, উলম্ব তলেও ঘুরতে পারে, অথবা এইভাবে আনুভূমিক তলেও কিন্তু সে ঘুরতে পারে, আনুভূমিক তলে, অথবা কোণকের মতো সে ঘুরতে পারে, কোণকের মতো। এই সব কয়টাতেই কিন্তু আসলে কেন্দ্রমুখী বলের হচ্ছে কেন্দ্রমুখী বল। দেখো সে এইভাবে ঘুরতে পারে। আমি একটু, আমার কাছে তো গোল দেওয়ার অপশন আছে, এই দেখো, সে এই পথে ঘুরতে পারে, পারে না? অবশ্যই পারে। আচ্ছা, দেখো তো, সে কি এরকম এই পথটায় ঘুরতে পারে না? বুঝতে পারতেছো? এই পথটায় পারে। আবার এই পথটায় কি সে ঘুরতে পারে না? পারে। পারে। এটা তিনটা ক্ষেত্র হতে পারে, উলম্ব তলে, আনুভূমিক তলে, কোনক স্টাইলে, তিনটা ভাবে হতে পারে। এখন দেখো যেভাবেই হোক না কেন, আসলে যেভাবেই হোক না কেন একটু খেয়াল করো তো, কেন্দ্রমুখী বল সেটা কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে। ধরো এই জায়গায় আমার বস্তু আছে, মানে আমি তো কাউকে একটা ঘুরাচ্ছি, যার ফলে এই লাল বৃত্তপটটা তৈরি হয়েছে, তাই না? ধরো একটা ঢিলকে ঘুরাচ্ছি, ঢিলকে আমি কিভাবে ঘুরাচ্ছি? ঢিলকে ঘুরাচ্ছি একটা সুতায় বেঁধে, এই যে মনে করো সুতা, এই সুতায় আমি ঢিলকে বেঁধে ঘুরাচ্ছি। সুতায় যখন আমি ঢিলকে বেঁধে ঘুরাচ্ছি, তখন এই মুহূর্তে কেন্দ্রের দিকে হচ্ছে কেন্দ্রমুখী বল, আর ওই মুহূর্তে ঢিলের গতির দিক কোনটা বলো তো? ঢিলের গতির দিক হচ্ছে এই দিকে, কারণ আমাদের জিনিসটা এইভাবে এইভাবে ঘুরতেছে আর কি, ঠিক আছে? দেখো এইভাবে ঘুরতেছে, তো এই সার্টেন পয়েন্টে এসে কেন্দ্রমুখী বলটা এদিকে আর তার গতি দিকটা এদিকে। মাথায় রাখবা, বৃত্তাকার পথের কোনো মুহূর্তে
বৃত্তাকার পথের কোনো মুহূর্তে এই বস্তুটার বেগের দিক হয় ওই পয়েন্টের স্পর্শক বরাবর, ওই পয়েন্টের স্পর্শক বরাবর। এটা কিন্তু আসতে পারে, এটা কিন্তু আসতে পারে, যে কারো আসতে পারে, বিএসসি ডিপ্লোমা দুই জায়গায় আসতে পারে। বৃত্তাকার পথে কোনো বস্তুর একটা নির্দিষ্ট সময় যদি আমরা চিন্তা করি, এই সময়ের গতিটা কোন দিকে হবে, এই পয়েন্টের স্পর্শক বরাবর। স্পর্শক, আচ্ছা যাই হোক, তিনটা ক্ষেত্রেই সেম কথা। তাহলে বলো তো, এই যে কেন্দ্রমুখী বল আর এই যে গতির দিক, এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের এফসি, এফসি মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে? আর এইটা মনে করো আমাদের গতির দিক এস, এস। তাহলে এই দেখো এফসি এবং এস এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। মনে করো এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফসি এস কস থিটা। এখন এফসি কত? এফসি থাকুক, সমস্যা নেই, এফসির মান যতই হোক, এস এর মানও যতই হোক, কোনো সমস্যা নেই। কজ থিটা এর মান কত? থিটা এর মান দেখো 90 ডিগ্রি। এবার কজ 90 এর মান কত সবাই বলো তো? 0। কজ 90 এর মান 0 হওয়ায় এই পুরা পোর্শনটার মান কত হয়ে যায় বলো তো? 0 হয়ে যায়। বুঝতে পারিছো? শোনো, তোমাদের কিন্তু এত কিছু খাতায় অ্যাপ্লাই করতে হবে না, আমি তোমাদেরকে একবারে বুঝাচ্ছি যেন এইটার কখনো তোমাদের আর কষ্ট করে বুঝতে না হয়, তোমাদের জন্য কষ্ট করে মুখস্থ করতে না হয়, দ্যাটস ইট। একবার একটু কষ্ট করবা। আমরা তো বাঙালি, আমাদের স্বভাবটাই হচ্ছে এরকম, আমরা বারবার কষ্ট করতে পছন্দ করি। প্রথম মাসে একবার পড়লাম, কোনো মতে পড়ে রেখে দিলাম, পরের মাসে গিয়ে ভুলে গেছি, মাঝখানে রিভিশন দেওয়া হয়নি, ভুলে গেছি, পরের মাসে গিয়ে আবার পড়লাম, এইভাবে 2 মাস পরে গিয়ে, তার 2 মাস পরে গিয়ে আবার ভুলে গেছি, আবার পড়লাম, এই যে বারবার কষ্ট করতেছি। কিন্তু ওই যে প্রথম মাসে যেখানে আমি একদিন সময় নিয়ে পড়েছি, কষ্ট করে একটু 1.5টা দিন সময় নিয়ে যদি আমি ভালো করে পড়তাম, আমার কিন্তু আর বছর খানেকের মধ্যে আর পড়া লাগতো না। তো এই জায়গাগুলো একটু খেয়াল করো, একবারে ভালো করে পড়বা, একটু সময় নিয়ে পড়বা, দ্যাটস ইট। তাড়াহুড়া নেই, জীবন বেরোয় যাচ্ছে না, তাড়াহুড়া নেই, কোনো প্যারা নেই, চিল। শূন্য, ভেরি গুড। শূন্য, ভেরি গুড, ওকে। তোমরা আমার ভুঁড়িটাকে এইভাবে পচাচ্ছ, দাঁড়াও আমি যখন 6 প্যাক বানাবো না, তখন তোমাদেরকে দেখাই দেবো। এখন দেখেন উত্তল আয়না কোথায় ব্যবহৃত হয়, উত্তল আয়না কোথায় ব্যবহৃত হয়। দেখেন উত্তল আয়নার কাজটাকে অনেক বড় বড় জিনিসকে ছোট করে দেখাবে, শেষ কাহিনী। উত্তল আয়নার কাজ কি? অনেক বড় বড় জিনিসকে ছোট করে দেখাবে। আচ্ছা, একটা পিছন থেকে একটা বড় ট্রাক আসতেছে, সেটাকে আপনার যদি ছোট করে দেখতে হয় তাহলে কি দেখতে হবে? গাড়ির ওই যে সাইড গ্লাসগুলো, যে মিরর গ্লাস, ওইগুলো দেখতে হবে না? কারণ পিছন থেকে গাড়ি আসতেছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? গাড়ির পাশের যে 2টা গ্লাস থাকে, সেই গ্লাস থেকে। কারণ ওই গ্লাস থেকে অনেক দূর থেকে অনেক বড় একটা ট্রাক আসছে, সেটাকে খুব ছোট করে দেখায়, তাই না? তার মানে ওই উত্তল আয়নার যে কাজ, বড় জিনিসকে ছোট করে দেখানো। সহজে লেখেন, কঠিন করে পড়াশোনা করার কিছু হয়নি, বড় জিনিসকে ছোট করে দেখানো। ছোট করে দেখানো, এই যে ছোট করে দেখানো। এইটা কিসের কাজ? এটা হচ্ছে গাড়ির রিয়ার মিরর ভিউ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, দাদা অবতল আয়না? ঠিক উল্টা, ঠিক উল্টা, অবতল আয়না। দেখেন অবতল আয়নার কিন্তু অনেকগুলো যে পোর্শন ছিল, তাই না? 1 নাম্বার অপশন, 2 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন। এর মধ্যে অবতল আয়নাতে আপনাদের হয়তো বা মনে নেই, সমস্যা নেই, একটা অবস্থান থাকে, সেটা হচ্ছে, ওটাকে বলা হয় কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী অবস্থান। কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী অবস্থান। ওই অবস্থানে যখন আপনি বস্তু রাখবেন, তখন ঠিক তখন এই উত্তল আয়নার ঠিক বিপরীত কাজ হয়। ছোট জিনিসকে বড় করে দেখায়, বড় এবং সোজা করে দেখায়, বড় এবং সোজা করে দেখায়। মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী স্থান, ঠিক আছে? ছোট জিনিসকে বড় করে দেখায়। সেটা কোথায় ব্যবহৃত হয়? সেটা ব্যবহার করা হয় হচ্ছে যখন ডেন্টিস্টরা দাঁত দেখে না, তখন তো দাঁতের ভিতরে কি হয়েছে
সেই জিনিসগুলো দেখার জন্য তাদের কি লাগে, একটা ম্যাগনিফাইং গ্লাস লাগে, যাতে করে দাঁতটা বড় করে দেখাবে, সোজা করে দেখাবে, তাই না? তো ওই জন্য হচ্ছে কি ডেন্টিস্টরা ব্যবহার করে। কারা ব্যবহার করে এটা? ডেন্টিস্টরা। ব্যবহার করে দাঁত বড় করে দেখার জন্য, অবতলায় না। ঠিক আছে, গাড়ির রিয়ার ভিউ মিরর, রুনা বড়ুয়া, ঠিক আছে, সি, ওকে, হ্যাঁ সি, ঠিক আছে, ওকে। শোনো, আমরা কিন্তু মজা করব, মজা করার ফাঁকে ফাঁকে একটু পড়ে ফেলবো, ওকে। দেখো, SI এককে কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। জুল, কাজ মানে কি? কাজ মানে হচ্ছে ডাব্লু। ডাব্লু মানে কি? FS। FS মানে কি? নিউটন মিটার। এইটা একটা একক। তুমি যদি নিউটনকে আরও ভাঙলে কিন্তু আরও একক আসবে, কোনো সমস্যা নেই। আর এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় জুল। কিন্তু কথা এখানে না, আপনাদের ইসাক স্যারের বই, শ্রদ্ধা ইসাক স্যারের বই, ওইখানে কিন্তু একটা কথা লেখা আছে, কাজের অভিকর্ষীয় একক কি, সেটা যদি কখনো আপনাদের আসে, সেটা আসতে পারে, মানে নার্সিংয়ের জন্য পারফেক্ট। কাজের অভিকর্ষীয় একক কি, তখন আপনাকে কি উত্তর দিতে হবে? অ্যান্সার হচ্ছে কেজি মিটার। অ্যান্সার কি? কেজি মিটার। কাজের অভিকর্ষ একক কি? কেজি মিটার। জুল জুল জুল, ঠিক আছে, এই তো, সাবাস সাব্বাস। তাহলে কাজের অভিকর্ষ একক কি? কেজি মিটার। হয়েছে? E = mc স্কয়ার, এই সূত্রটা কার? এটা মনে হয় আর বলার দরকার হয় না। ভর শক্তির সম্পর্কের যে সূত্র, এই সূত্রটা অনেক পাওয়ারফুল। আমি এই সূত্রটা নিয়ে বেশ একটু নাড়াচাড়া করেছিলাম, নাড়াচাড়া করে আমি অনেক কিছু জানতে পারিছি আসলে এই সূত্রের পাওয়ারটা যে কত। আপনারা এটা শুনে একটু অবাক হতে পারেন যে ধরেন একটা পারমাণবিক বোম, সে পারমাণবিক বোমের থেকেও আমাদের কলম, ধরেন হাতের একটা কলম, সেই কলমের মধ্যে আরও বেশি শক্তি থাকে। জাস্ট আমরা কলমের ভরটাকে যদি শক্তিতে কনভার্ট করতে পারি তাহলেই কেল্লা ফতে। ঠিক আছে, আমরা তো কলমের জাস্ট ভর, একটা কলম তার ভর নিয়েই আসি, কিন্তু তাকে শক্তিতে কনভার্ট করতেছি না, বুঝলেন? তো এই জিনিসটা অনেক জোস, অনেক জোস আসলে। আপনারাও কখনো যদি নাড়াচাড়া করার ইচ্ছা থাকে তাহলে করতে পারেন, ওকে। দেখেন তো, E = mc স্কয়ার সূত্রটা কার? আইনস্টাইন, শ্রদ্ধেয় আইনস্টাইন স্যার দিয়েছেন, ঠিক আছে। তো এর মধ্যে দেখেন দুইটা জিনিস আপনাদেরকে জানতে হবে। গ্যালিলিও স্যার কি করেছেন? গ্যালিলিও উনি হচ্ছেন আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক। গ্যালিলিও আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক। জ্যোতির্বিজ্ঞানের জনক। আবার উনি কিন্তু পড়ন্ত বস্তুর 3টা সূত্র দিয়েছেন। পড়ন্ত বস্তুর, তাহলে পড়ন্ত বস্তুর সূত্রদানকারী। কি পড়ন্ত বস্তুর সূত্র প্রদানকারী, ওকে। এরপর আসেন নিউটন। স্যার নিউটন, নিউটন কি করেছেন? নিউটন হচ্ছেন আমাদের যে ক্যালকুলাস আছে, একটা ক্যালকুলাস নামে একটা জিনিস আছে, সেই ক্যালকুলাসের আবিষ্কর্তা। নিউটন আর লিবনিজ দুইজন কিন্তু একই সাথে করেছেন, বাট নিউটন সাহেব একটু বেশি পপুলার আর কি, ঠিক আছে। নিউটন কি করেছেন? ক্যালকুলাসের আবিষ্কর্তা। আবিষ্কর্তা। আবার উনি কিন্তু গতির সূত্রগুলো দিছিলেন। কিসের সূত্র? গতির সূত্র। সো গতির সূত্র প্রদানকারী। শেষ, ওকে। আমরা দেখেন অনেকগুলা পড়ে ফেলেছি কিন্তু, এবং অনেকগুলো ইনফরমেশনও কিন্তু আমরা এর মধ্যে থেকে জেনে ফেলেছি। আপনারা প্রতিদিন ক্লাস করেন, আপনারা হয়তো এগুলো জানেন,
যে আপনারা যদি এই পিডিএফটা যদি নিতে চান, কি করতে হবে, যে লাইভ ক্লাসটা চলাকালীন আপনাদের নিজস্ব আইডি থেকে লাইভ ক্লাসটা শেয়ার দিতে হবে। ওই যে শেয়ার দিয়ে ওই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। ওই স্ক্রিনশটটা জাস্ট আমাদের পেজে দেবেন, আমাদের পেজ থেকে তাৎক্ষণিকভাবে আপনাকে এই পিডিএফ দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে। ঠিক আছে, লাইভ চলাকালীন এই ক্লাসটাকে শেয়ার দেবেন, শেয়ার দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, নিজস্ব আইডি থেকে শেয়ার দেবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর স্ক্রিনশটটা ক্লাস শেষ হলে হচ্ছে আমাদের পেজে দেবেন, আমাদের পেজ থেকেই পিডিএফ আপনাকে দিয়ে দেওয়া হবে। চিল, ঠিক আছে? ওকে, আটকায় যাচ্ছি নাকি? দেখি আবার আটকালে বলিও। বর্ণালী 7 রঙের সমন্বয়ে কোনটি তৈরি হয়? দেখেন, যখন 7টা রং একসাথে কোনো জায়গায় প্রস্ফুটিত হয় তখন আসলে তৈরি হয় সাদা। আর যখন কোনো কালার থাকে না, যখন নো কালার, তখন এটা হচ্ছে ব্ল্যাক। আর অল কালার, এটা হচ্ছে হোয়াইট। মাথায় রাখতে পারবেন না এতটুকু? নো কালারের অল কালার মাথায় রাখতে পারবেন না? আশা করি পারবেন। ভাইয়া পিডিএফগুলো আমাদের কোর্সে দিয়ে দিলে ভালো হতো। ওকে, আমরা হচ্ছে কোর্সে দিয়ে দেবো, নো প্রবলেম। মানে কোর্স বলতে কি, আপনাদের গ্রুপে দিয়ে দিলে ভালো হতো, ওয়েবসাইটে অ্যাড করে দিলে ভালো হতো, এটাই তো? ওকে, যারা যারা কোর্স কিনেছেন তাদের জন্য আমি এটা করে দেবো, নো প্রবলেম, চিল। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? আগেই বলে রাখি জলবিদ্যুৎ। এখন নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য দুইটাই মুখস্থ করে কি আমাদের দরকার আছে? আমরা শুধু নবায়নযোগ্য সবকটা একটু কষ্ট করে মুখস্থ করে রাখি না, তাহলেই তো হলো। দেখেন, নবায়নযোগ্য শক্তির উৎস কি? প্রথমেই হচ্ছে জলপ্রবাহ ইউজ করে বা পানি প্রবাহ ইউজ করে বিদ্যুৎ তৈরি করা, যেটা, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই লিখলাম জল প্রবাহ, তারপর লিখলাম পানি প্রবাহ, এটুকু লিখলাম। জলপ্রবাহ পানি প্রবাহ তৈরি করে বিদ্যুৎ তৈরি করার প্রক্রিয়াটাকে আমি আসলে বোঝা যাচ্ছে, ঠিক আছে? এরপর কি আছে? বায়োগ্যাস। কি আছে? বায়োগ্যাস। এরপর কি আছে? বায়োফুয়েল। ফুয়েল। সূর্য মানে সূর্যের আলো, সূর্যালোক ও তাপ, মানে সূর্যের তাপ আর কি, ঠিক আছে? এরপরে হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটা। এরপর হচ্ছে আমাদের শহরের যে ময়লাগুলা হয় সেই ময়লা থেকে প্রাপ্ত শক্তি, ঠিক আছে? শহুরে আবর্জনা, এটাকে বলা হয় কি? শহুরে আবর্জনা থেকে প্রাপ্ত শক্তি। শহুরে আবর্জনা থেকে প্রাপ্ত শক্তি। আমার মনে হয় একটা মিস গেছে কিনা, আমি একটু দেখে নিই, দাঁড়ান। ও হ্যাঁ, ভূতাপ আর হচ্ছে সমুদ্রের ঢেউ। এই সবগুলা কি? এই সবগুলা হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস। নবায়নযোগ্য শক্তির উৎস এইগুলা। পারবো না আমরা? পারবো কিনা? সাদা, জি ভাইয়া। ওকে, জলবিদ্যুৎ, হ্যাঁ, অ্যান্সার এ। দেখি সবাই একটু কমেন্ট করেন তো, এই জিনিসগুলোর মধ্যে থেকে কালকে এক্সামে যদি আপনাদের কিছু আসে তাহলে আপনারা পারবেন কিনা। ওহো, আজকে আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু আগামীকালকে যে এক্সাম সেটা কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দিতে পারবেন। মানে আমাদের সন্ধ্যা 7:30টায় ক্লাস শুরু হয় না, তো আপনারা 7টা পর্যন্ত, মানে সকাল 10টা থেকে আজকের ক্লাসের উপর সকাল 10টা থেকে
সন্ধ্যা 7টা পর্যন্ত আপনারা এক্সাম দিতে পারবেন। আর একটা কথা, যে চেষ্টা করবেন এক্সামে অ্যাটেন্ড করার, চেষ্টা করবেন কিছুটা পড়ে হলেও চেষ্টা করবেন অ্যাটেন্ড করার। আপনি এখন থেকে আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন আমাদের এইখানে 200 জন এক্সাম দেয়, ধরেন এখন আপনি এক্সাম দিচ্ছেন না, কোনো প্রবলেম, আপনি এক্সাম দিচ্ছেন না, সমস্যা নেই। কিন্তু ধরেন 200 থেকে আজ থেকে 6 মাস পরে গিয়ে হয়ে গেল 100, তার থেকে 6 মাস পরে মানে 1 বছর পর তখন হয়ে গেল 50, তার থেকে একদম যখন পরীক্ষা তার আগের দিন থাকলো 10 জন, দেখবেন ওই 10 জন চান্স পেয়েছে। কেন বলেন তো? একটা বছর বসে পরীক্ষা দিছে ভাই, আপনার থেকে অবশ্যই এগোয় থাকবে। যারা এক্সাম দিচ্ছেন না তাদের থেকে সে অবশ্যই এগোয় থাকবে। 1 বছর ওই যে হয় না যে খিচ খেয়ে বসে থাকা, একদম ঠিক সেভাবে সে মানে চুপচাপ বসে যা সাধনা করে গেছে, তো সে অবশ্যই আপনার থেকে এগোয় থাকবে, তার পরিশ্রম কথা বলবে। মহান সৃষ্টিকর্তা যদি চান্স দেয়, চান্স যদি মহান সৃষ্টিকর্তা আসে এরকম কিছু যদি আপনি মানেন, আপনিই বলেন উনি কখনো পরিশ্রমীদেরকে বিমুখ করেন না। উনি কাকে চান্স দেবেন, আপনাকে নাকি যে ছেলেটা প্রত্যেক দিন একটানা 1-1.5 বছর বসে এক্সাম দিচ্ছে তাকে চান্স দেবে? খুব সহজ হিসাব এগুলো, এই হিসাবগুলো একটু করতে শিখেন, ঠিক আছে? এই হিসাবগুলো একটু করতে শেখেন। যদি এই ছোটো থেকে এই হিসাবগুলো করতে পারেন না, বড় মানে বড় হওয়ার পর অথবা বড় হতে অনেকটা সহজ হবে আর কি, বড় হওয়ার পথটা সুগম হবে। আচ্ছা দেখেন আলফা কণার বৈশিষ্ট্য কি? দেখেন আলফা কণার এইখানে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে এটা ধনাত্মক চার্জিত কণা। আপনাদের এখানে আমি একটা বাসার কাজ দেব, একটা হোমওয়ার্ক। সেই হোমওয়ার্কটা হচ্ছে HW, আলফা বিটা ও গামা কণার বৈশিষ্ট্য সমূহ। এখন এটা সোর্স কোথায়, আপনি পাবেন কোথায়? পাবেন হচ্ছে ফ্রম HSC ফিজিক্স সেকেন্ড পেপার বুক। কত অধ্যায়? 9th চ্যাপ্টার। HSC ফিজিক্স সেকেন্ড পেপার বুক 9th চ্যাপ্টার, ঠিক আছে? ভাইয়ার আপনি করে বলাটা জোস, থ্যাংক ইউ। ভাইয়া আপনি করেই বলে, তা তোমার কেন আবার এই যে তুমি কে? রোজিনা রেখা, তোমার কেন আবার বলা লাগলো যে ভাইয়া আপনি করেই বলে? ও কোথায় একটা আমার প্রশংসা করছে, তোমরা তোমার প্রশংসা করোই না। সবাই শুধুমাত্র এই যে সুহাস ভাই, আখি আপু, নূর, সবাই শুধু আমার ভুঁড়ি নিয়ে কথা বলে, তোমরাও শুধু আমার ভুঁড়ি নিয়েই কথা বলো। এর মধ্যে একজন একটু একটু এগিয়ে এসে যে দাদার একটা প্রশংসা করতেছে, তার বড় ভাইয়ের একটা প্রশংসা করতেছে, সেই প্রশংসাটুকুও তোমাদের সহ্য হচ্ছে না। ছি 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 ছি। দেখেন এই যে হোমওয়ার্ক এইটা, এখন যদি কেউ এই যে বইয়ে না পান, ডিপ্লোমার যারা আছেন, যদি এই বইটা না পান বা অন্যান্য জার্নালে যারা আছেন এই বইটা যদি না পান, আপনারা কোথা থেকে পড়বেন? আপনারা গুগল থেকে পড়বেন। গুগলে দেখবেন কি, আপনি যখন সার্চ দেবেন পয়েন্ট করে লেখা আছে, ঠিক আছে? পয়েন্ট করে লেখাগুলো পড়বেন বা নিজের নোটের মধ্যে অ্যাড করে নিতে পারেন। এই যে আমি যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কও দেখবেন অনেকে নোটের মধ্যে অ্যাড করে দিছে। তো অবশ্যই আমাদের ওই নোট কন্টেস্টে কিন্তু তার অগ্রাধিকার আগে হবে। তার হাতের লেখা যতই খারাপ হোক, নো প্রবলেম, সে ইফোর্ট দিছে, তার ইফোর্টটা সব থেকে বেশি, ইফোর্ট কথা বলবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এখন আসেন পরেরটা। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? অবশ্যই বিকৃতি। কেন বিকৃতি মাত্রাবিহীন কেন? কারণ বিকৃতি হচ্ছে একই জাতীয় রাশির অনুপাত, রাইট? কেন? এই যে দেখেন বিকৃতি, বিকৃতি কি? বিকৃতি হচ্ছে ডেল এল বাই এল, অথবা যে বলে ছোট এল ডিভাইডেড বাই বড় এল। ছোট এল কি? ছোট এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, বড় এল কি? বড় এল হচ্ছে আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। এখন আপনারা একটু খেয়াল করেন তো দেখি, এই যে দুইটাই কি আসলে দৈর্ঘ্য প্রকাশ করতেছে না?
দৈর্ঘ্য যখন প্রকাশ করে তখন ধরেন মিটার মিটার, কাটাকাটি হয়ে গেল, মানে এককবিহীন এবং মাত্রাবিহীন। তো এই মাত্রাবিহীন এরকম আরও কয়েকটা রাশি আছে যেটা আপনাদেরকে জানতে হবে। লেখেন মাত্রাবিহীন অন্যান্য রাশিসমূহ। প্রথমেই লেখেন হচ্ছে মাত্রাবিহীন প্রথম রাশিটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব। তারপরে লেখেন পারমাণবিক ভর। একক আছে বাট মাত্রা নেই, বুঝেন? এককবিহীন বলেছে নাকি মাত্রাবিহীন বলেছে খেয়াল করেন। পারমাণবিক ভর। আরেকটা আছে সেটা পদার্থের হ্যাঁ কোণ। কোণের একক কি? রেডিয়ান না? বাট এটার কিন্তু কোনো মাত্রা নেই। সো এই তিনটা জিনিস এমন আছে যার আসলে কোনো মাত্রা নেই। তাহলে মাত্রাবিহীন অন্যান্য রাশি, একটা তো বিকৃতি হলোই, অন্যান্যগুলো হচ্ছে এই তিনটা। অভিনয়ে দেবাশিস যাক, অনেকে মজা করে হলেও যে সেরা বলছো আমাকে, আমার দিনটা সার্থক হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো নিচের কোন রাশিটি মাত্রাবিহীন এটা আমরা জানলাম, কেন মাত্রাবিহীন তাও জানলাম, এবং অন্যান্য রাশিসমূহ যেগুলো মাত্রাবিহীন সেগুলোও কিন্তু আমরা জেনে ফেললাম। ওকে, এরপর আসো ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত। দেখো ভূস্থির বলতে কি, সে আসলে ভূস্থির না, সে আসলে স্থির না, কিন্তু সেও ঘুরতেছে। বাট দেখো, ধরো এটা পৃথিবী, এই আঙ্গুলটা পৃথিবী আর এই আঙ্গুলটা হচ্ছে উপগ্রহ। তো পৃথিবী এই কায়দায় ঘুরতেছে, তার মানে পৃথিবীতে থাকা মানুষগুলাও এই কায়দায় ঘুরতেছে। আবার পৃথিবীর সাথে সমান তালে তাল মিলায় যদি এই উপগ্রহটা ঘুরে, দেখো এইভাবে, এই, তাহলে পৃথিবীর মানুষ কি মনে করবে, আরে ওই উপগ্রহটাতে স্থিরই আছে, দেখো এই যেভাবে ঘুরতেছে, আরে ওই উপগ্রহটাতে স্থিরই আছে। এইটাকেই বলা হচ্ছে, মানে পৃথিবীর আবর্তনকালের সাথে যে উপগ্রহের আবর্তনকাল মিলে যায় সেটাই হচ্ছে ভূস্থির উপগ্রহ। এইটার তাহলে আবর্তনকাল কত হতে হবে তুমিই বলো তো? পৃথিবী একদিন, মানে একদিন লাগায় কতক্ষণে? দিন রাত 24 ঘন্টা, তাহলে তারও 24 ঘন্টাই হতে হবে। তাহলে ভূস্থির উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা। আর আমাদের ভূস্থির উপগ্রহ কোনটা? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। উদাহরণ আসতে পারে কিন্তু, নিচের কোনটি ভূস্থির উপগ্রহের উদাহরণ? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। স্যাটেলাইট 1, ঠিক আছে। এটার এখনো নাম পরিবর্তন হয়নি, তবে আশা করা যায় অদূর ভবিষ্যতে খুব দ্রুতই, যখন আমাদের জ্ঞান এই পর্যন্ত পৌঁছা যাবে ধীরে ধীরে, তখন আমরা এই জিনিসগুলোর নাম পরিবর্তন করে ফেলতে পারবো, ঠিক আছে। মানে এমন একটা বিষয় হয়ে গেছে, মানে তুমি কত নাম পরিবর্তন করবা বলো দিন? তাহলে তোমার মোটামুটি 5-7 বছর লাগবে নাম পরিবর্তন করতেই, আসলে এত নাম। তো এই জন্য হচ্ছে ধীরে ধীরে এটা নামও পরিবর্তন হয়ে যাবে, আশা করা যায় ইনশাল্লাহ অন্য কিছু হবে। এখন আসো, শব্দের উৎস হতে শ্রোতার দূরত্ব দ্বিগুণ হলে শব্দের তীব্রতা কি হবে? আমি বলে দিচ্ছি 1/4 হ্রাস পাবে, কারণ আমি জানি, আমার মাথায় ক্যালকুলেট করা হয়ে গেছে। 1/4 হ্রাস পাবে। কিভাবে ক্যালকুলেট করলাম দেখো, তুমি এটাকে এইভাবে দেখেও বুঝতে পারো যে তীব্রতা, শব্দের তীব্রতা আর দূরত্ব এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তো বর্গের ব্যস্তানুপাতিক এটাকে যখন তুমি ভাঙবা, ভাঙলে কি হয়? I2/I1 এটা সমান সমান কি R2/R1 হবে না? সমানুপাতিক হলে এটা হতো 2/1, এই পাশেও 2/1, কিন্তু এটা তো ব্যস্তানুপাতিক, তাহলে কি লিখবো? এই পাশে 2/1, এই পাশে 1/2, তার আবার কি আছে? স্কোয়ার আছে, এই যে ইজি। এটাকে ভেঙে মাঝখানে কে দিয়ে তারপর এটাকে আবার এই পাশে এনে I1R1 স্কোয়ার ওইভাবে লেখার থেকে আমি একবারে বুঝাই দিলাম। যদি সমানুপাতিক থাকতো তাহলে 2/1, 2/1, বাট ব্যস্তানুপাতিক আছে 2/1, 1/2,
শেষ। এখন দেখো তাহলে R1 তো R1-এর মতোই থাকলো, R2 কি বলেছে, স্রোতার দূরত্ব দ্বিগুণ হবে। তাহলে প্রথমে ধরলাম আমাদের R1 দূরত্ব ছিল, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব দ্বিগুণ হয়ে গেছে, মানে প্রথমে R1 ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কত হয়ে গেছে 2R1। তাহলে R2-র জায়গায় আমরা 2R1 বসালাম স্কোয়ার, এখানে I2 রাখলাম আর I1-কে ধরে এই পাশে নিয়ে আসলাম, এই যে। এখন দেখো কি হয়ে গেল তাহলে আমাদের, এই যে R1 R1 ঘিচিং ঘিচিং কাটাকাটি, 1/2 থাকলো, বাট তার স্কোয়ার 1/2, তার স্কোয়ার করলে কি হয় 1/4 I1, এই পাশে I2 থাকলো। তাহলে এখন তোমরাই বলো তো দেখি, I2 I1-এর কি হয়ে গেছে 4/1 না, I2 সমান সমান কি I1-এর 4/1, মানে 1/4। আগে যা ছিল I1 যা ছিল তার 1/4 হ্রাস পাইছে, ঠিক আছে। আসলে এখানে হ্রাস পাইছে না বলে 1/4 হয়, 1/4 হ্রাস পাইছে, এটা কিন্তু আবার অন্য কথা। যদিও হয়তো বা অত ডিপলি চিন্তা করে দেয়নি, বাট তোমরা ডিপলি চিন্তা করলে দেখবা 1/4 হ্রাস পাইছে এটা অন্য কথা, আর 1/4 হয়ে গেছে এটা অন্য কথা, ঠিক আছে। মানে ধরো তোমার কাছে 15 টাকা আছে, তো যা টাকা আছে তোমার কাছ থেকে 5 টাকা হ্রাস পাইছে, আর তোমার কাছে 5 টাকা হয়ে গেছে, দুইটা কিন্তু আলাদা কথা। 5 টাকা হ্রাস পেলে তোমার কাছে থাকবে 10 টাকা, আর 5 টাকা হলে তোমার কাছে থাকবে 5 টাকা। বুঝতে পারতেছো, কথার পার্থক্য আছে কিন্তু। যাই হোক, এখানে আসলে ফিজিক্সকে এত কঠিনভাবে নেওয়া হয় না, এজন্য আমরা ছোটোখাটো ভুল মাফ করে দেব। আরেকবার বুঝাই দেন ভাই, অবশ্যই, হোয়াই নট। দেখো মনে করো আমার সাথে তোমার এই ক্যামেরার, ধরো এই যে, ধরো আমার সাথে তোমার এই ক্যামেরার দূরত্ব প্রথমেই R1, প্রথমে R1 এইখানে, এখন দূরত্ব হয়ে গেছে দ্বিগুণ, তাহলে কত 2R1। তাহলে এইটা হচ্ছে R1, এটা কি 2R1। দেখো এই যে R1 আর 2R1, তাহলে প্রথম ক্ষেত্রে R1 আর দ্বিতীয় ক্ষেত্র বোঝানোর জন্য জাস্ট R2 দিছি, আর ওটা কত 2R1। দ্যাটস ইট, প্রথম ক্ষেত্র বাই দ্বিতীয় ক্ষেত্র, এই যে প্রথম ক্ষেত্র বাই দ্বিতীয় ক্ষেত্র, R1 ডিভাইডেড বাই 2R1, R1 ডিভাইডেড বাই 2R1, আর স্কোয়ার তো হচ্ছে সূত্রই ছিল, শেষ। আজান দিচ্ছে, ব্রেক। ভাইয়া আমি আর্টসের কিছুই বুঝতেছি না। আচ্ছা শোনো শোনো, দেখো যেগুলো অনেক বেশি টাফ ওইগুলো হচ্ছে বোঝার দরকার নেই,
বাট এই যে জিনিসটা, এই জিনিসটা তুমি মুখস্থ করো, এটা কিন্তু এসএসসি এর যে বই আছে সেই বইয়ের একটা অন্তর্ভুক্ত একটা সূত্র, এসএসসি এর বইয়ের, ওই বইয়ের যে শব্দের যে অধ্যায়টা আছে না, সপ্তম অধ্যায়, সেই সপ্তম অধ্যায় কিন্তু এই সূত্রটা আছে। এসএসসির বই তো অনেক বাজে করে ফেলেছে, বাট ওই সপ্তম অধ্যায়ের কিন্তু এই সূত্রটা অন্তর্ভুক্ত। তো তোমাকে এই জন্য এই সূত্রটা অন্তত মুখস্থ করতে হবে। দেখো এই যে আই, আই হচ্ছে কি দূরত্বের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, দূরত্ব বাড়লে আই কমে, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তো যখন তুমি দুই ক্ষেত্রে আই এবং আর তুলনা করবা, প্রথম ক্ষেত্রে I1 R1, দ্বিতীয় ক্ষেত্রে I2 R2, তীব্রতা 1 আর দূরত্ব 1, তীব্রতা 2 দূরত্ব 2, ঠিক আছে? তখন এই ধরনের বিষয়ের ক্ষেত্রে সূত্রটা কেমন আসে, তীব্রতা 2 ডিভাইডেড বাই তীব্রতা 1, যেহেতু ব্যস্তানুপাতিক সেহেতু এটা এখানে আসে দূরত্ব 1 ডিভাইড বাই দূরত্ব 2। বাকিটুকু তো তুমি বুঝতেই পারতেছো, জাস্ট দূরত্ব 2 এর মানটা এখানে বসালেই হচ্ছে। এই যে পণ্ডিত, পণ্ডিত আতিওয়াতুল জান্নাত, তোমাদের এগুলা আসবে না, এইগুলা বিএসসিদের। পণ্ডিত, ওরে পণ্ডিত রে, দেখেন দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কথা আমাদের কাছে জানতে চাইছে, ঠিক আছে? তো সেটা হবে 380 থেকে 780 ন্যানোমিটার। এখন আপনাদেরকে জানতে হবে 1 মিটার সমান সমান 10⁻⁹ ন্যানোমিটার, ঠিক আছে? এই ভুল বলেছি, ভুল বলেছি মনে হয়। কি হলো, উল্টে গেল কেন? 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। হাই হাই, এ কি, এত হচ্ছে ওই যে মাঝে মধ্যে নিজের নাম লেখার সময় কঙ্কন ক কিভাবে লিখতে হয় এটা ভুলে যাই মাঝে মধ্যে, এটা সেরকম একটা ভুল হয়ে গেল রে। সি 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 এক 10⁻⁹ মিটার, এইবার ঠিক হয়েছে। সি 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 হ্যাঁ। এখন দেখেন এই যে দৃশ্যমান আলো বলতেছে না, এই দৃশ্যমান আলো কিন্তু ওই যে মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে, এই সূত্রটা কি আপনারা জানেন? যদি না জানেন সমস্যা নেই, আমরা যখন পড়বো জেনে ফেলবেন, ওটা এই কোশ্চেনের অন্তর্ভুক্ত না। ওই যে মহাজাগতিক রশ্মি, রেডিও ওয়েভ, এক্সরে ওয়েভ, কোনটার কত এটা জানবো, বাট এইখানে যেহেতু আমাদের দৃশ্যমান আলো বলেছে সেহেতু আমাদের আরেকটা জিনিস জানতে হবে। দৃশ্যমান আলো মানে কি, বে নি আ স হ ক লা, এইটুকু হচ্ছে দৃশ্যমান আলো। আর এইটুকুর রেঞ্জই হচ্ছে আপনার ওই যে দেখেন 380 থেকে 780 পর্যন্ত, ঠিক আছে? এখন দেখেন একটু ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। বেতে কি বেগুনি, নিতে নীল, আতে আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। যখন আপনি এই দিক থেকে এই দিকে আসবেন, সরি আগে অন্যটা দেখাই, যখন আপনি এই দিক থেকে এই দিকে যাবেন তখন আপনার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে বেগুনির থেকে নীলের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নীলের থেকে আসমানের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা থেকে এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এটা তো বোঝাই যাচ্ছে কেন, কারণ দেখেন দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। দেখেন এখানে 380, এখানে 780, তার মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হচ্ছে, বাড়তেছে। এখন তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য কি, কম্পাঙ্ক, এরা হচ্ছে আবার বিপরীত রাশি। তো যত এই দিক থেকে এই দিকে আসবেন, এই দিকে, তত তাহলে দেখেন এই দিক থেকে এদিকে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। এই দিক থেকে এদিকে তাহলে কি পাবে, কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে সব থেকে বেশি কম্পাঙ্ক কার, বেগুনির। একটা সূত্র শোনেন, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ল্যামডা ভি, এটা কি, ভি মানে কি, ভি মানে হচ্ছে বেগ, এফ মানে কি, এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা মানে কি, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য। এইখান থেকে যখন আপনি এই কম্পাঙ্ক আর ল্যামডার মধ্যে সম্পর্ক করতে যাবেন না, তখন দেখবেন এটা পরস্পর
ব্যস্তানুপাতিক হারে বৃদ্ধি পায়। সো এতটুকু ক্লিয়ার? এটা জাস্ট আপনারা যদি শিখে ফেলেন আর কোনো কিছু আপনাদের বাদবে না। এবং আপনাদের কোনটার কম্পাঙ্ক বেশি এটা এত আসে আপনারা একটু খুলে দেখেন, ঠিক আছে? দেখেন 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। এটা একটু মানে ফিজিক্স মানে বোঝা যায় যে এখানে একটু ফিজিক্স অ্যাপ্লাই হয়েছে। আপনাদের তো এভাবে বোঝা যায় না যে ফিজিক্স জিনিসটা কি, বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আমরা আসলে কি পড়াই ওটা তো বোঝা যায় না। বাট এখানে একটু জাস্ট টাচ দিছে। 1 ঘন সেন্টিমিটার মানে এটাকে বলা হয় 1 সিসি, অথবা এটাকে বলা হয় 1 সিএম কিউব, ঠিক আছে? কিউবিক সেন্টিমিটার অথবা ওইটাকেই সেন্টিমিটার কিউব এভাবে লেখা যায়, ঠিক আছে? 1 কিউবিক সেন্টিমিটার অথবা 1 সেন্টিমিটার কিউব। তো আমরা বোঝার সুবিধার্থে এটা ইউজ করব। এটা দেখেন সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটার আর কি, ঠিক আছে? ঘন সেন্টিমিটার। কাঠের ওজন কত? 7 ডেসিগ্রাম। তাহলে সমপরিমাণ পানির ওজনের কত ভাগ? ভালো কথা, কি দেওয়া আছে? 1 সেন্টিমিটার কিউব কাঠের ওজন কত? 7 ডেসিগ্রাম। তাহলে বলেন তো আপনারা এই ইনফরমেশনটা জানেন কিনা? সবাই একটু কমেন্টে লেখেন তো। 1 সেন্টিমিটার কিউব পানির ওজন কত? 1 সেন্টিমিটার কিউব আয়তনের বিশুদ্ধ পানির ওজন কত? পানির ওজন কত দেখি, সবাই লেখেন তো। হুর 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 দাবাং দাবাং, ইয়েস অবশ্যই। ওয়ান্স এ দাবাং অলওয়েজ দাবাং। ক্লিয়ার ভাইয়া? এখন এটা বলেন যে 1 সেন্টিমিটার কিউব পানির ওজন কত? বলেন দেখি সবাই। কেউ পারে না রে, কেউ পারে না। সি 1 সেন্টিমিটার কিউব পানির আয়তন কেউ পারে না। 1 সেন্টিমিটার কিউব পানির ওজন 1 গ্রাম। এটাকে কি বলা হয়? 10 ডেসিগ্রাম, ঠিক আছে? 10 ডেসিগ্রাম। জাস্ট এইটাই বলতে চাচ্ছে যে 7/10 মানে কাঠের পানির ওজনের কত ভাগ, অর্থাৎ 7/10 শতকরা কত ভাগ। সিম্পল দিয়ে দেন 7/10 গুণ 1000, ওই সরি 100। পার্সেন্টেজ করতে গেলে 100 লাগে। তাহলে 7/10 0.7 গুণ 100 70%। শেষ অ্যান্সার। জিনিসটাকে কঠিন করে ভাবার কিছু নেই, কঠিন করে ভাবার একদমই কিছু নেই। জাস্ট এই ইনফরমেশনটা আমাদের জানতে হতো। এই ইনফরমেশনটা এখানে ওনারা এটাই দেখতে চাইছে যে এই ইনফরমেশনটা আপনি জানেন কিনা। দ্যাটস ইট, আর কিছু দেখতে চাইনি। এক গ্রাম, হ্যাঁ 1 গ্রাম। এবার ঠিক আছে, দেখেন তাহলে 10 ডেসিগ্রাম জাস্ট 7/10 কত পার্সেন্ট সেটাই আমাদের বের করতে হবে। আর কিচ্ছু আপনাকে বের করতে পারে, নাথিং এলস। এই জিনিস একদম সহজ। প্রশ্ন পড়ে যতটা কঠিন মনে হয় তার থেকেও সহজ। এটা তো আরও সহজ। দেখেন একটি নৌকা দাঁড়বে স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূল যখন বলবে, আচ্ছা বলতেছি, ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার। অর্থাৎ দেখেন তো আমাদের দেখতে হবে যে সব একক একই আছে কিনা। স্রোতের অনুকূল যখন বলবে তখন আমাদের প্লাস হবে, আর ব্যাখ্যা করে দিলে আপনারা নাও বুঝতে পারেন, তখন আমাদের হবে প্লাস। আর স্রোতের প্রতিকূল যখন বলবে তখন আমাদের হবে মাইনাস। আচ্ছা কিসে মাইনাস কিসে প্লাস পরে বলতেছি। ঘন্টায় 15 কিলোমিটার তার মানে 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখানে একক হচ্ছে কিলোমিটার পার আওয়ার। আবার প্রতিকূলে যখন বলছে তখন ঘন্টায় 5 কিলোমিটার তার মানে 5 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ ওকে, তার মানে আমাদের একক একই আছে। সো উই আর গুড টু গো। দেখেন ধরে নিলাম নৌকার বেগ ভি। দেখেন সব সময় এটাই ধরবেন, নৌকার বেগ ভি এবং স্রোতের বেগ ইউ। না হলে হবে কি এক এক প্রশ্নে এক এক রকম করতে গিয়ে আপনি না খেই হারায় ফেলবেন।
খেই হারায় ফেলবেন, দিশা খুঁজে পাবেন না। তো নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ। এখন দেখেন যখন স্রোতের অনুকূলে তখন প্লাস হবে, তার মানে ভি প্লাস ইউ ইকুয়াল টু 15। আবার যখন স্রোতের প্রতিকূলে তখন মাইনাস হবে, ভি মাইনাস ইউ সমান সমান 5। আপনাদের প্রশ্ন থাকতে পারে কিন্তু যে দাদা ইউ মাইনাস ভি দিলে কি কোনো সমস্যা হবে না? অবশ্যই হবে, কারণ আমাদের স্রোত, সেই স্রোতের সাথে নৌকার যে বেগ, সেই নৌকার বেগটা বড় হতে হবে যদি ওই পারে পৌঁছাতে হয়। সেটা আমি সোজা পৌঁছাই, একে বেঁকে পৌঁছাই, যেভাবেই পৌঁছাই, স্রোতের বেগের থেকে নৌকার বেগ যদি বেশি না হয় তাহলে ওই পারে সামনের দিকে পৌঁছাতে পারবে না। ঠিক আছে, পিছন দিকে গিয়ে পৌঁছাবে। সামনের দিকে পৌঁছাতে হলে শর্ত এটাই, নৌকার বেগকে স্রোতের বেগের থেকে বেশি হতে হবে। এই জন্য ভি থেকে ইউ বাদ দিছি। ওকে, এখন দুইটাকে প্লাস করে দেন। যদি আমরা দুইটাকে প্লাস করে দিই, দুইটা ইকুয়েশনকে, তাহলে এইটা আর এটা কাটা ঘিচিং ঘিচিং হয়ে যাবে দুইটা। আমাদের কাছে থাকবে পড়ে কি? থাকবে পড়েছে 2v, 2v ইকুয়াল টু 20। তাহলে v ইকুয়াল টু কী হবে? 10। এই যে v ইকুয়াল টু 10, একক কি? কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখেন তো কী চাইছে আমার কাছে? নৌকাটির বেগ চাইছে, তার মানে v এর মান তো বেরই হয়ে গেল আমার। নৌকাটির বেগ 10 শেষ। আর যদি স্রোতের বেগ চাইতো, জাস্ট এই 10 মানটা এই কোনো একটা জায়গায় বসাতাম, ধরেন এখানে বসাতাম, ভি মাইনাস ইউ হচ্ছে 10, তাহলে ইউ এর মান কত হতো? ইউ এর মান হতো 5। ইউ এর মান কত হতো? 5। যদি স্রোতের বেগ চাইতো বলতাম স্রোতের বেগ হচ্ছে 5, শেষ। ডিস্টিং আচ্ছা, ডিস্টিং ওকে। এখন আসেন সাইকেলের বেগ। এটা দেখেন, এটা একটা বিতর্কিত প্রশ্ন। আমি আপনাদের বিতর্কটা একটু বিষয়টা বুঝাই বলি। দেখেন সাইকেলের বেগ ও চাকার বেগে, চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? যদি এই প্রশ্ন আসে তাহলে এটার উত্তর হওয়া উচিত 180। কেন? কারণ এখানে সাইকেলের চাকার বেগ বলেনি, সাইকেলের বেগ বলেছে। সাইকেলের যখন বেগ বলে তখন মনে করেন এটা একটা সাইকেল। মনে করেন এটা একটা সাইকেল। যখন সাইকেলের বেগ বলতেছে তখন সাইকেলের ওভারঅল বেগটা কোন দিকে? সামনের দিকে। এটা হচ্ছে সাইকেলের বেগ। আর সাইকেলের চাকার ঘর্ষণটা কোন দিকে বলেন তো? সবসময় সাইকেলের বেগ যেদিকে হয়, সাইকেলের চাকার ঘর্ষণটা হয় সেই দিকে, সরি তার উল্টা দিকে। মানে চাকার সাথে মাটির যে ঘর্ষণ, সেই ঘর্ষণটা হয় সবসময় গতির বিপরীত দিকে। তাহলে এটা হচ্ছে ঘর্ষণ। এটা কি? এটা হচ্ছে ঘর্ষণ। তাহলে সাইকেলের বেগ আর ঘর্ষণ বেগ এই দুটো দেখেন পরস্পর বিপরীত দিকে হয়, অ্যান্সারটা হবে 180। কিন্তু যখন আপনার প্রশ্নটা এরকম হবে, দেখেন সাইকেলের চাকার বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? এই প্রশ্নের না আসলে দুইটা অ্যান্সার হয়, 0ও হয় 180ও হয়। আসলে কোন টিচার কোন সেন্সে প্রশ্ন করতেছে এইটা আবার বোঝাটা আমাদের কারো পক্ষেই সম্ভব না। তবে এই কোশ্চেনের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 0। এই কোশ্চেনের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু 180, বাট এই কোশ্চেনের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 0। কেন 0? ধরেন আমাদের সাইকেলটার চাকা আমরা আঁকতেছি, ওকে? এই যে সামনের চাকা আঁকলাম, এই যে সাইকেলের সামনের চাকা, এটা বুঝছেন কেমনে থাকে? এই যে হ্যান্ডেল, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে সাইকেলের সামনের চাকা। তো দেখেন সাইকেলের ওভারঅল গতি, সাইকেলের গতি কোন দিকে? সামনের দিকে। এটা নিয়ে আমাদের কোনো কথা না। এটা হচ্ছে সাইকেলের বেগ। সাইকেলের বেগ সামনের দিকে। এখন আমরা তো একটু আগেই দেখলাম যে সাইকেলের চাকার যে ঘর্ষণ, সেই ঘর্ষণটা কোন দিকে? ঘর্ষণটা সবসময়
বেগ যেদিকে তার বিপরীত দিকে। ঘর্ষণ সবসময় গতির বিপরীতে, ঘর্ষণ সর্বদা গতির বিপরীতে, এটা লিখে রাখেন। আচ্ছা, তো এটা হচ্ছে ঘর্ষণ। দেখেন এই যে ঘর্ষণ, তো আমরা তো এটা একটু আগেই দেখেছি যে সাইকেলের বেগ আর ঘর্ষণের কথা বললে 180 হবে, বাট এবার আমাকে বলছে সাইকেলের চাকার বেগ। দেখেন সাইকেলের চাকা যখন এই মাটিতে স্পর্শ করতেছে, দেখেন একটু ভালো করে দেখেন সাইকেলের চাকার বেগটা কোন দিকে। সাইকেলের চাকাটা ঘুরতেছে কিভাবে, দেখেন এইভাবে 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 এইভাবে, তাই না? এইভাবে হচ্ছে সাইকেলের চাকাটা ঘুরতেছে, ঘুরে ঘুরে তো সামনের দিকে যাচ্ছে, রাইট? তো যখন সে মাটিতে টাচ করতেছে, এই যে মাটিতে টাচ করতেছে, তা আমি আপনাদেরকে কি বলেছিলাম, যখন কোন একটা গোল বস্তু ঘোরে তখন যে কোনো একটা মুহূর্তে যদি তার বেগ বের করতে চান, সেই বেগটা কোন দিকে হয়? ওই মুহূর্তে ওই গোল পথের স্পর্শক বরাবর, ওই মুহূর্তে ওই গোল পথের স্পর্শক বরাবর। তো দেখেন যদি আপনি এই মুহূর্তে এইখান থেকে, যদি আপনি এই মুহূর্তে এইখান থেকে স্পর্শক টানতে চান, দেখেন এই হচ্ছে স্পর্শক। তাহলে এই মুহূর্তে সাইকেলের চাকার গতির ডিরেকশনটা হচ্ছে, এই মুহূর্তে সাইকেলের চাকার গতির ডিরেকশনটা হচ্ছে এই দিকে। এটা হচ্ছে সাইকেলের চাকার গতির দিক, এটা লিখেছি। গতির দিকটা হচ্ছে এইদিকে। তাহলে এখন বলেন তো সাইকেলের চাকার এই যে গতির দিক আর ঘর্ষণ, এই দুটার মধ্যবর্তী কোণ কত? এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু 0। এই যে এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। সাইকেলের চাকার দিক এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কেন? কারণ দেখেন এই যে আমাদের চাকা, এই চাকাটা ঘুরতেছে কেন? কারণ নিচে একটা আমাদের স্তর আছে, তাই না? মাটি আছে। সেই মাটিতে কিন্তু এই যে মাটিতে দেখেন এই মুহূর্তে আমরা যে ছবিটা তুলেছি, এই মুহূর্তে তার এই চাকার কোন বিন্দুটা মাটিতে লেগে আছে? এই বিন্দু। মাটিতে লাগার ফলেই কিন্তু সে সামনের দিকে যাচ্ছে, আবার সামনের দিকে যাচ্ছে। এই জন্য আমরা এই বিন্দুর বেগটা বা সাইকেলের চাকার গতির কথা যখন বলবে তখন এই বিন্দুর গতিটা নিয়ে আমরা হিসাব করতেছি। মাথা গরম করার কিছু নেই, আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে কেন এটা কন্ট্রোভার্সিয়াল। এখন অনেক টিচার আছে যারা বলবে যে তুমি এই বিন্দুর বেগ কেন নিচ্ছ? তুমি তো এই উপরের বিন্দুর বেগও নিতে পারো, কারণ উপরের বিন্দুর বেগ যখন আমি নিব তখন এই বিন্দু থেকে আমাকে স্পর্শক টানতে হবে। তো সাইকেলের গতিটা কোন দিকে? এইদিকে না? তাহলে এই বিন্দু থেকে স্পর্শক দেখো এইদিকে। তখন আবার দেখো সাইকেলের চাকার গতির দিকটা এদিকে, ঘর্ষণের দিকে, তখন আবার 180 হয়ে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে যে স্যারের মাথায় যে তখন কোনটা কাজ করবে, যে আমি উপরেরটা ধরবো নাকি নিচেরটা ধরবো, সেটা আমরা জানি না। বাট যেহেতু আমাদের মাটিতে সাইকেল লাগার ফলেই কিন্তু, সাইকেলের চাকা লাগার ফলেই কিন্তু সাইকেল সামনের দিকে এগোচ্ছে। সাইকেল হাওয়ায় সামনের দিকে এগোতে পারবে না, মাটিতে এসেই তাকে সামনের দিকে এগোতে হবে। ঠিক আছে? ডোরেমনের গ্যাজেট এখানে আনা সম্ভব না, এখানে তাকে এমনি প্যাডেল দিয়ে দিয়ে সামনের দিকে এগোতে হবে। তো এই জন্য মাটিতে যখন সে আসতেছে ওই পয়েন্টটা নেওয়াটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই প্রশ্নের ক্ষেত্রে। ঠিক আছে? তো আপনাদের যদি সারমর্ম কি, যদি এই প্রশ্ন আসে তাহলে আপনারা 180 দেবেন, আর যদি এই প্রশ্ন আসে তাহলে আপনারা 0 দেবেন। ঠিক আছে? ডান। শেষ। আপনাদের আজকের ক্লাস এতটুকুই ছিল। দেখেন আজকের যে ক্লাসটা গেল, এই ক্লাসটা না অনেক জোশ হয়েছে। কেন জোশ হয়েছে? আমরা না প্রত্যেকটা পেজেই অনেক কিছু পড়ছি,
এবং আপনারা যখন এটা পড়তে বসবেন না, দেখবেন আপনাদের এক একটা স্লাইড পড়তে 5 মিনিট করে সময় লাগতেছে, যে এইটা মুখস্থ করতে 5 মিনিট সময় লাগছে। তারপর যে আলফা বিটা গামার যে বৈশিষ্ট্যসমূহ যেগুলো পড়া দিছি, ওই পড়াগুলো পড়তেও আপনাদের বেশ খানিকটা সময় লাগবে, প্রায় 20-30 মিনিট সময় লাগবে ওই একটা পেজই পড়তে। তারপর এখানে দেখেন আপনাদের হোমওয়ার্ক দিছি একটা 3টার কাজ। তো 3টার কাজ যখন আপনি পড়তে যাবেন তখন একটু হালকা হালকা করে যদি আপনি এই 3টা সম্পর্কে একটু আরেকটু লেখেন, একটা ভালো নোট তৈরি করেন, তখন দেখবেন এইখানে আপনার আরও 15-20 মিনিট সময় লাগছে। তো ওভারঅল এই স্লাইডটা যখন আপনি হাতে পাবেন, এই স্লাইডটা পড়তে, পুরোটা ক্যাপচার করতে আপনার মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগবে। একদম পুরোটা খুব সুন্দরভাবে ক্যাপচার করতে আপনার 1-1.5 ঘন্টা সময় লাগবে। তার মানে কিন্তু এই স্লাইডটা অনেক জোস হয়েছে। আপনারা একটু জাস্ট যেটা করবেন, ক্লাসটা একটু শেয়ার করে স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে দিয়েন, পেজ থেকে হচ্ছে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, চিল। আমাদের এই উদ্যোগটা হচ্ছে যে আসলে যাতে আমাদের এই ক্লাসটা সবার কাছে পৌঁছায়, দ্যাটস ইট, আর কিছুই না। আমাদের ক্লাসটা যাতে সবার কাছে পৌঁছায়, এই পৌঁছানোতে মানে আপনাদের একটু হেল্প, আপনাদের যে হেল্প সেটাই আমরা নিচ্ছি। আমি খোলামেলাই কথা বলি, আপনারা একটা শেয়ার করার মাধ্যমে কি হচ্ছে, যাতে করে এই ক্লাসটা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের সার্কেল পর্যন্ত পৌঁছায়, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের চাওয়া, ঠিক আছে? ভাই আপনার প্রথম ক্লাস আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো, পুরাই জোস। জি ভাইয়া, অনেক ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো দেখো তোমাদেরকে আমি বলি, আমাদের কিন্তু নোট শেয়ারিং কন্টেস্ট চলছে, ঠিক আছে? তো ওয়ার্ম আপ ক্লাসের পরেই কিন্তু আমরা হচ্ছে একদিন বসবো, বসে হচ্ছে ধরো আমি আর মিনহাজ, তোমাদের মিনহাজ ভাই, আমরা ফিজিক্সটা নিয়ে বসলাম, কে কে ফিজিক্সের নোট দিচ্ছে সেগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করলাম। তারপর ধরো আমি 4টা বাছাই করলাম, ও 4টা বাছাই করলো, এরপরে 8টা নিয়ে হচ্ছে আমরা এর মধ্যে থেকে আবার 4টা বাছাই করলাম, এর মধ্যে থেকে আবার 2টা বাছাই করলাম। এইভাবে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে সূক্ষ্ম বাছাই করব। তো তোমরা একটু চেষ্টা করো নোটটা ভালো করে লেখার। আর নোট লেখার সাথে সাথে তোমরা তো হ্যাশট্যাগ প্রত্যাবর্তন 25 দিবাই। আর এর সাথে তোমাদের অনুভূতিটা লিখতে পারো, যে ধরো আমি যে ক্লাস নিলাম, তোমাদের ওভারঅল ক্লাসটা কেমন লাগলো, বোরিং লাগিয়েছে নাকি, অথবা ফিজিক্স ক্লাস বোরিং লাগার কথা, তবুও আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে ভালো করে পড়ানোর। তো সেই জায়গাগুলো হচ্ছে তোমরা যদি একটু তোমাদের ভাষায় প্রকাশ করো, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগবে। তোমাদের যেটা ভালো লাগে ওইটা লিখবা, কোনো প্রেশার নেই। তোমাদের ক্লাস থেকে তোমরা যেটা আর্ন করতে পারিছো সেটাই লিখবা, জাস্ট আমার একটু ভালো লাগবে, ঠিক আছে? আর আমি হচ্ছে ওইগুলোর স্ক্রিনশট রাখি সবসময়, মানে আমি স্মৃতি কালেক্ট করতে অনেক পছন্দ করি। তো তোমরা লিখলে আমি আসলে আমার ঝুলিতে, আমার স্ক্রিনশটের ঝুলিতে হয়তো কালকে বা পরশু দিনে আরও কিছু স্ক্রিনশট যুক্ত হবে আর কি, ঠিক আছে? তো তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, আমার জন্য অনেক দোয়া করিও। আমার বিএসসি লাইফের শেষ পরীক্ষা হচ্ছে পরশু দিন, তো বড় হয়ে যাচ্ছে আর কি। তো তোমরা দোয়া করিও আমার জন্য। বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে এটা আবার বলা মুশকিল, কারণ যদি শুরু থেকে চিন্তা করি, যে জন্ম যেদিন হয়েছে সেদিন থেকে যদি চিন্তা করি তাহলে বড় হচ্ছি। আবার যদি শেষের দিন চিন্তা করি যে জন্ম যখন গ্রহণ করেছে মৃত্যু তো হবেই, তো যদি মৃত্যুর দিনের ধরো এইখানে মৃত্যু হবে, আমার এইখানে আসি, তো যত সামনের দিকে যাচ্ছি তত আসলে দেখো যে গ্যাপটা কমতেছে, তত তার মানে তত বয়স কমতেছে, ঠিক আছে? শুরু থেকে চিন্তা করলে বয়স বাড়তেছে, বাট শেষের দিক থেকে চিন্তা করলে আবার বয়স কমতেছে। তো বয়স বাড়তেছে নাকি কমতেছে, এটা আসলে একটা আসলেই সুন্দর প্রশ্ন। সেই প্রশ্ন নিয়ে আমরা অন্যদিন ডিবেট করব। আজকে থাকুক, আপনার জন্য দোয়া করিও, তোমাদের সকলের জন্য অনেক দোয়া থাকলো। ভালো থেকো, টাটা এভরিওয়ান। অবশ্যই নোট শেয়ার করিও, তোমাদের মনের অনুভূতিটা বলিও, ঠিক আছে? টাটা টাটা, আল্লাহ হাফিজ।